না, আলাদা লাইন করা লাগবে না, ওখানে সাথেই লেখো। লেখো এগারিকাস এর, আলাদা লাইন করে না, ওখানে একসাথে লিখতে থাকো। এগারিকাস এর মাইসেলিয়াম যখন, স্যার লেখানো কি স্যার এখন শুরু করছেন? না এই 2-3 লাইন লিখছি আর কি। ও, আমার স্যার কারেন্ট গেছিল তো ওয়াইফাই, তাই ও আচ্ছা, তাহলে তুমি পাবা 2-3 লাইন, আবার পরে বলবো না, এখন 2-3 লাইন জায়গা খালি রেখে লিখতে থাকো, পরে বলবো না। হ্যাঁ, জি স্যার। লেখো। কেউ একজন বলো তো, দুইটা না তো পরে লিখবে না, 2 লাইন জায়গা খালি রাখো। আচ্ছা লেখো এগারিকাস এর, কি লিখছো লাইনটা যেন, এই মাত্র লাইনটা শুরু করলাম, কি যেন? এগারিকাসের মাইসেলিয়াম যখন, হ্যাঁ, এগারিকাস এর মাইসেলিয়াম যখন আবাসস্থলের নিচে গোলাকার কলোনি তৈরি করে। গত ক্লাসে কি তোমাদের আমি ওই যে ফেয়ারি রিং এটা দেখাইছিলাম? জি স্যার। ঠিক জি আছে, ওই স্যার, কথাটা এখানে দেখাইছেন। লিখতে হবে। ওইটা এখন লিখবো। লেখো এগারিকাসের মাইসেলিয়াম যখন আবাসস্থলের নিচে গোলাকার কলোনি তৈরি করে। কলোনি, এগারিকাসের মাইসেলিয়াম যখন আবাসস্থলের নিচে গোলাকার কলোনি তৈরি করে এবং সেই কলোনি থেকে ফ্রুট বডি এবং সেই কলোনি থেকে ফ্রুট বডি উৎপন্ন হয় তখন এগারিকাসের প্রধান দেহ বা মাইসিলিয়াম যখন আবাসস্থলের নিচে গোলাকার কলোনি তৈরি করে এবং সেই কলোনি থেকে ফ্রুট বডি উৎপন্ন হয়, তখন ফ্রুট বডি সমূহকে চক্রাকারে বিন্যস্ত থাকতে দেখা যায়। তখন ফ্রুট বডি সমূহকে চক্রাকারে বিন্যস্ত থাকতে দেখা যায়, যাকে ফেয়ারি রিং বা পরিবলয় বলে। এগারিকাসের প্রধান দেহ বা মাইসিলিয়াম যখন মাটির নিচে চক্রাকারে কলোনি তৈরি করে এবং সেই কলোনি থেকে ফ্রুট বডি উৎপন্ন হয়, তখন ফ্রুট বডি সমূহকে চক্রাকারে বিন্যস্ত থাকতে দেখা যায়, যাকে ফেয়ারি রিং বা পরিবলয় বলে। লাইনটা ধরতে পারছো কিনা? জি স্যার, লিখছি। ঠিক আছে, আবারও দেখো লাইনটা ঠিক আছে কিনা। এগারিকাসের প্রধান দেহ বা মাইসিলিয়াম যখন আবাসস্থলের নিচে গোলাকার কলোনি তৈরি করে এবং এই কলোনি থেকে ফ্রুট বডি তৈরি হয়, তখন ফ্রুট বডি সমূহকে চক্রাকারে বিন্যস্ত থাকতে দেখা যায়, যাকে ফেয়ারি রিং বা পরিবলয় বলে। লিখতে পারছো? জি স্যার। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, এবার নিচে আলাদা লাইন করে লেখো। এগারিকাসের ফ্রুট বডি নিম্নলিখিত কয়েকটি অংশে বিভক্ত, যথা এগারিকাসের ফ্রুট বডি নিম্নলিখিত কয়েকটি অংশে বিভক্ত, যথা নাম্বার 1 রাইজোমর্ফ। এগারিকাসের ফ্রুট বডি নিম্নলিখিত কয়েকটি অংশে বিভক্ত, যথা নাম্বার 1 লেখো রাইজোমর্ফ। হাইফেন দিয়ে লেখো রাইজোমর্ফ, বাংলা লিখতে পারছো? আচ্ছা, তোমাদেরকে কি মাইকোরাইজা লিখে দিয়েছি? জি স্যার, গতকালকে দিছিলেন। ঠিক আছে, হ্যাঁ, রাইজোমর্ফ লিখে হাইফেন দিয়ে লেখো। 1 নম্বরে লেখো রাইজোমর্ফ। লেখো ফ্রুট বডির নিচে
ফ্রুট বডির নিচে সরু সুতার ন্যায় কমা শাখা প্রশাখায় বিভক্ত যে মূল সদৃশ গঠন দেখা যায় তাকে রাইজোমর্ফ বলে। ফ্রুট বডির নিচে সরু সুতার ন্যায় শাখা প্রশাখায় বিভক্ত যে মূল সদৃশ গঠন দেখা যায় তাকে রাইজোমর্ফ বলে। ফ্রুট বডির নিচে, এই যে এটা, ফ্রুট বডির নিচে সরু সুতার ন্যায় শাখা প্রশাখায় বিভক্ত মূল সদৃশ যে গঠন দেখা যায় তাকে রাইজোমর্ফ বলে। দেখো লিখতে পারছো কিনা। ফ্রুট বডির জি, স্যার। নিচে সরু সুতার ন্যায় শাখা প্রশাখায় বিভক্ত মূল সদৃশ যে গঠন দেখা যায় তাকে রাইজোমর্ফ বলে। নাম্বার দেখো স্টাইপ। নাম্বার 2 লেখো স্টাইপ। লেখো হাইফেন দিয়ে লেখো ফ্রুট বডির লম্বা কমা উল্লম্ব কমা নলাকার অংশটিকে স্টাইপ বলে। ফ্রুট বডি লম্বা, উল্লম্ব এবং নলাকার অংশটিকে স্টাইপ বলে। ফ্রুট বডির লম্বা, নলাকার, উল্লম্ব অংশটিকে স্টাইপ বলে। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এই ফ্রুট বডির যা কিছু আমরা আলোচনা করি না কেন সবই কিন্তু ছত্রাকের মাইসিলিয়াম দিয়ে তৈরি হয়েছে। এই ব্যাপারে কিন্তু আর বুঝতে ভুল করো না। ফ্রুট বডির উল্লম্ব, তারপর হচ্ছে লম্বা নলাকার অংশটিকে কি বলে? স্টাইপ বলে। দাঁড়ি সাথে লেখো এর, এর মানে কার? ওই স্টাইপের। এর কি আবার এই গ্রুপ এখন আবার এই যে সিফান সিফাত, এটা আবার এখন নক করছে কেন? সিফান সিফাত ওরে রিমুভ করে দিয়েছিলাম, বেতন দেয় না এই জন্য মনে হয়, না কি কে জানে। কারণ ওরে দ্বারা একটা ইনভাইটেশন দিয়ে নেই, সিফাত, সিফান সিফাত ও রিমুভ করে দিছি, লিংক পায় নাই, ওরে একটু অ্যাড করে দিই, অ্যাড করে দিলাম। আচ্ছা লেখো যেন লাইনটা লিখলাম, এর এর ঊর্ধ্বভাগে, এর মানে কার? আমার না স্টাইপের? এর ঊর্ধ্বভাগে একটি আংটির ন্যায় প্রবর্ধিত অংশ থাকে। এর ঊর্ধ্বভাগে একটি আংটির ন্যায় প্রবর্ধিত অংশ থাকে যাকে অ্যানুলাস বলে। এর ঊর্ধ্বভাগে একটি আংটির ন্যায় প্রবর্ধিত অংশ থাকে যাকে অ্যানুলাস বলে। এর ঊর্ধ্বভাগে আংটির ন্যায় একটি প্রবর্ধিত অংশ থাকে যাকে কি বলে? অ্যানুলাস বলে। অ্যানুলাস বলে। ঠিক আছে, আমরা 2 নম্বরে লিখলাম স্টাইপ। সিফাত জয়েন করছো ক্লাসে? সিফান সিফাত দেখি না তো। আচ্ছা করবে না। আচ্ছা স্যার, আজকে অ্যানোলাসটা কি একটা কভারের মতো কাজ করে? এখানে এস টাইপের কভার হিসেবে অ্যানোলাস? ওরকম ঠিক না, কাভারের মতো যে কাজ করে ঠিক ওরকম না। টোটালটাই তো আসলে কি বলা যায়, স্টাইপ, একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত। এমনিতে এই টোটাল ইসের উপরে কি বলা যায়, একটা পাতলা আবরণ কিন্তু আছে। হ্যাঁ, একটা পাতলা আবরণ আছে যেটাকে ভেলাম বলে, সেটাই কাভারের মতো আচরণ করে। কিন্তু অ্যানুলাসটা যে একটা আলাদা কাভারের মতো, অ্যানুলাস হচ্ছে শুধু এই জায়গাটুকু, ধরো এই জায়গাটুকু একটা অ্যানুলাস। বুঝতে পারছো? এক এক প্রজাতিতে এক এক রকমের অ্যানুলাস থাকে। কারো কারো ক্ষেত্রে অ্যানুলাসটা বেশ বড়, কারো ক্ষেত্রে খালি একটু দাগ কাটা এরকম একটা অংশ মাত্র, আর কিছু না। ওই গোল আংটির মতো অংশটুকুই শুধু অ্যানুলাস। এমনিতে যে নিচের দিকে কোথাও কাভার থাকে পুরোটাকে অ্যানুলাস বলে ওরকম না। বুঝতে পারছো তো? জি স্যার, বুঝতে পারছি।
আচ্ছা কি যেন একটা লাইন বলতেছিলাম। আচ্ছা এবার লেখো নাম্বার 3 লেখো পাইলিয়াস। নাম্বার 3 লেখো পাইলিয়াস। পাইলিয়াস PILEUS পাইলিয়াস। পাইলিয়াস লিখে হাইফেন দিয়ে লেখো। নাম্বার 3 লেখো পাইলিয়াস। লেখো ফ্রুট বডির শেষ ভাগে বিদ্যমান ছাতার ন্যায় প্রসারিত অংশটিকে পাইলিয়াস বলে। ফ্রুট বডির শেষ ভাগে বিদ্যমান ছাতার ন্যায় প্রসারিত অংশকে পাইলিয়াস বলে। ফ্রুট বডির শেষ ভাগে বিদ্যমান ছাতার ন্যায় প্রসারিত অংশটিকে পাইলিয়াস বলে। এর ঠিক উপরিভাগে একটি সূক্ষ্ম পাতলা স্বচ্ছ আবরণ থাকে। এর উপরিভাগে একটি সূক্ষ্ম পাতলা স্বচ্ছ আবরণ থাকে যাকে ভেলাম বলে। VELLUM। এর উপরিভাগে একটি পাতলা সূক্ষ্ম স্বচ্ছ আবরণ থাকে যাকে ভেলাম বলে। এর উপরিভাগে একটি পাতলা সূক্ষ্ম স্বচ্ছ আবরণ থাকে যাকে ভেলাম বলে। লিখছো? জি স্যার, হয়েছে। আচ্ছা দাঁড়ি সাথে লেখো এর নিম্ন ভাগে বা নিম্ন তলে লেখো অসংখ্য পাতলা এর নিম্ন ভাগে অসংখ্য পাতলা চাকতির ন্যায় গঠন। এর নিম্নভাগে অসংখ্য পাতলা চাকতির ন্যায় গঠন বৃত্তাকারে সজ্জিত থাকে যাদেরকে গিল বা ল্যামেলাম বলে। সেদিন আমি তোমাদের ল্যামেলামের ছবি দেখাইছিলাম না, গিলের ছবি দেখাইছিলাম না? জি স্যার, দেখাইছেন। আজকে কিন্তু আর ছবি আজকে আর ছবি টবির কাছে যাব না, তাহলে দেরি হয়ে যাবে। যেগুলো দেখাইছে ওগুলো মনে রাখার চেষ্টা করো, বা যার যদি মনে চায় আবার সে আবার নিজের ব্যক্তিগতভাবে দেখে নিবা। এর নিম্নভাগে অসংখ্য পাতলা চাকতির ন্যায় গঠন বৃত্তাকারে সজ্জিত থাকে যাদেরকে গিল বা ল্যামেলাম বলে। এর নিম্নভাগে অসংখ্য পাতলা চাকতির ন্যায় গঠন বৃত্তাকারে সজ্জিত থাকে যাদেরকে গিল বা ভেলাম বলে। সরি, ল্যামেলাম। সরি গিল বা ল্যামেলাম বলে। লিখছো না প্লিজ? স্যার আবার একটু বলবেন? এর নিম্ন তলে, এর নিম্ন তলে বা নিম্ন ভাগে অসংখ্য পাতলা চাকতির ন্যায় গঠন বৃত্তাকারে সজ্জিত থাকে যাদেরকে গিল বা ল্যামেলাম বলে। কানিক যেন কি বলতে চাইছিল বলো তো? কি কানিস? কিছু বলি নাই তো আমি। আচ্ছা না ঠিক আছে। হ্যাঁ, এর নিম্নতলে, এগুলোর ছবি কিন্তু মনে আছে না, সেদিন দেখাইছিলাম। এর নিম্নতলে অসংখ্য পাতলা চাকতির ন্যায় গঠন বৃত্তাকারে সজ্জিত থাকে যাদেরকে গিল বা ল্যামেলাম বলে। ওরা কিন্তু ছত্রাক শেষ করে লাইকেন ধরছে। আজকে তোমাদেরকে অবশ্যই লাইকেন ধরাই দিতে হবে, নালে ওদেরকে ওরা আবার আগায় যাবে। এর নিম্নতলে অসংখ্য পাতলা চাকতির ন্যায় গঠন বৃত্তাকারে সজ্জিত থাকে যাদেরকে গিল বা ল্যামেলাম বলে। লিখছো? জি স্যার। সাথে লেখো গিল এর অভ্যন্তরে স্পোর উৎপন্ন হয়। গিল এর অভ্যন্তরে স্পোর উৎপন্ন হয় যা মাটিতে ঝরে পড়ে এবং অঙ্কুরিত হয়ে নতুন অ্যাগারিকাস জন্মদান করে। গিল এর অভ্যন্তরে স্পোর উৎপন্ন হয় যা মাটিতে ঝরে পড়ে অঙ্কুরিত হয়ে নতুন অ্যাগারিকাস জন্মদান করে বা জন্মলাভ করে। গিল এর অভ্যন্তরে স্পোর উৎপন্ন হয় যা মাটিতে ঝরে পড়ে অঙ্কুরিত হয়ে নতুন অ্যাগারিকাস জন্মদান করে। নিচে আলাদা লাইন করে লেখো গিল এর অন্তর্গঠন। এবার আমরা গিলের ভেতরটা দেখব। গিলের অভ্যন্তরে স্পোর উৎপন্ন হয় যে অঙ্কুরিত হয়ে ঝরে পড়ে নতুন অ্যাগারিকাস জন্মদান করে। উসাইদ লিখছো? স্যার আচ্ছা কেউ একজন একটু প্রথম লাইনটা পড়ো তো। প্রথম দুইটা লাইনও মিস করছে। কেউ একজন একটু প্রথম দুইটা লাইন পড়ো তো। পড়ো একজন প্লিজ। স্যার বলি, হ্যাঁ, বেসিডিও মাইকোটা বিভাগের অন্তর্গত ছত্রাক। দুঃখিত স্যার, অ্যাগারিকাস বেসিডিও মাইকোটা বিভাগের অন্তর্গত ছত্রাক।
তাই এর ফ্রুট বডিকে বেসিডিও কার্প বলে। যে কোনো স্যার লিখলো ছত্রাক একটা থামবা না ও লিখে লিখে নেবে না? অ্যাগারিকাস বেসিডিও মাইকোটা বিভাগের অন্তর্গত ছত্রাক, তাই এর ফ্রুট বডিকে বেসিডিও কার্প বলে। উসাইদ লেখো প্রথম লাইন। অ্যাগারিকাস হ্যাঁ, তারপরের লাইন বলো। যে কোনো ছত্রাকের ফ্রুট বডি তৈরির প্রক্রিয়াকে ফ্রুকটিফিকেশন বলে। যে কোনো ছত্রাকের ফ্রুট বডি তৈরির প্রক্রিয়াকে ফ্রুকটিফিকেশন বলে। ফ্রুকটিফিকেশন শব্দটা এই খাতায় দেখো লেখা আছে, FRUC ফ্রুকটিআইটি ফ্রুকটিফিকেশন। লিখছি স্যার। হ্যাঁ, আর বাকিগুলো লিখতে পারছো? অন্য লাইন হ্যাঁ স্যার। 3 নাম্বার লাইন বলো দেখি ওর সাথে মিলে কিনা দেখো তো। 3 নাম্বার লাইন বলো। অ্যাগারিকাসের মাইসেলিয়াম বা প্রধান দেহ যখন আবাসস্থলের নিচে গোলাকার কলোনি তৈরি করে এবং সেই কলোনি থেকে এই লাইন লিখছো উসাইদ? জি স্যার, সেই কলোনি থেকে ফ্রুট বডি তৈরি হয়। হ্যাঁ ঠিক তখন আছে, তাহলে ঠিক আছে। ফ্রুট বডির হ্যাঁ, ঠিক সমগ্র আছে। চক্রাকারে বিন্যাসে থাকে দেখা যায়। হ্যাঁ এটা তাহলে ঠিক আছে, তাহলে আর মিস নাই তোমার। এবার আমরা ওই গিলের ভেতরের ছবিটা আঁকবো। এই যে এই ছবি আঁকছি না আমরা সেদিন, এই ছবি কি আঁকছো তোমরা? খাতায় আঁকছো না? জি স্যার রাখছি। আমি কি গ্রুপে দিছিলাম এই ছবি নাকি মনে নাই আমার? স্যার দিছিলাম তো মনে দিছিলেন। হয়। হ্যাঁ, তাহলে এখন এই ছবির আশেপাশে লিখতে থাকো। লেখো গিলের অন্তর্গঠন। লেখো অ্যাগারিকাস এর একটি গিল প্রস্থচ্ছেদ করে মাইক্রোস্কোপের নিচে বা অনুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলে নিম্নলিখিত অংশগুলি দেখা যায়। অ্যাগারিকাস এর একটি গিল প্রস্থচ্ছেদ করে অনুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলে নিম্নলিখিত অংশগুলি দেখা যায়। প্রস্থচ্ছেদ করবা কেমনে জানো? এরকমের ছোট্ট একটা পাতলা টুকরা করবা। এই যে ছোট্ট একটা পাতলা টুকরা করলে এই টুকরাটুকুর মধ্যেই এইরকম ভাবে সব জিনিস দেখতে পাবা। এরকমের ট্রামা দেখতে পাবা দুই পাশে। এই যে ধরো এখান থেকে যদি পাতলা একটা সেকশন করি এরকম, তাহলে সেই সেকশনের মধ্যেই তুমি দেখবা এই একটুখানি ট্রামা, একটুখানি সাব হাইমেনিয়াম, একটুখানি হাইমেনিয়াম, এগুলো সব দেখা যাবে। এগুলো পাতলা করে সেকশন করতে হয়। এগুলো প্র্যাকটিক্যালি তোমাদের করাবে, ইন্টারমিডিয়েটে মনে হয় করাবে না। ইন্টারমিডিয়েট এগুলো করায় না, আমরা পড়েছি অনার্সে গিয়ে। আচ্ছা, কি লিখছি লাইনটা? অ্যাগারিকাস এর একটি গিল প্রস্থচ্ছেদ করে অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলে নিম্নলিখিত অংশগুলি দেখা যায়। লিখছো এই কথাটা? জি স্যার। এই কথাটা লিখছো? জি স্যার লিখছি। অ্যাগারিকাস এর গিল প্রস্থচ্ছেদ করে অনুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলে নিম্নলিখিত অংশগুলি দেখা যায়। এবার লেখো নাম্বার 1 ট্রামা। TRA ট্রা MMR ট্রামা। লেখো ট্রামা, হাইফেন দিয়ে লেখো গিল এর কেন্দ্রীয় অঞ্চলটিকে ট্রামা বলে, যা গিলের কেন্দ্রীয় অঞ্চলটিকে ট্রামা বলে যা এইটা কিন্তু আসবে পরীক্ষায়। গিলের অন্তর্গঠন, গিলের কেন্দ্রীয় অঞ্চলটিকে ট্রামা বলে যা অসংখ্য মাইসেলিয়াম সমান্তরাল ভাবে ঘন সন্নিবিষ্ট হয়ে তৈরি হয়। গিলের কেন্দ্রীয় অঞ্চলটিকে ট্রামা বলে যা অসংখ্য মাইসেলিয়াম ঘন সন্নিবিষ্ট হয়ে তৈরি হয়। গিলের কেন্দ্রীয় অঞ্চলটিকে ট্রামা বলে যা অসংখ্য মাইসেলিয়াম সমান্তরাল ভাবে ঘন সন্নিবিষ্ট হয়ে তৈরি হয়। লিখছ? জি স্যার। সাথে একটা লাইন লেখো, উল্লেখ্য যে অ্যাগারিকাস এক প্রকার এই কথাটা লেখো হেটেরোডাইক্যারিওটিক বহুকোষী ছত্রাক। হেটেরোডাইক্যারিওটিক কথাটার মানে জানো? একলিঙ্গিক। বহুকোষী না, সেটা তো হচ্ছে হেটেরোথ্যালিক। ও আচ্ছা, এটার আগে এটা একটা হচ্ছে নিউক্লিয়াস না? না, একটা কোষে দুইটা নিউক্লিয়াস। ডাই মানে দুই, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। একটা প্লাস আর একটা মাইনাস, বুঝছো? প্রত্যেকটা কোষে দুইটা নিউক্লিয়াস, তার একটা প্লাস একটা মাইনাস, এই জন্য এটাকে বলে হেটেরোডাইক্যারিওটিক।
কথাটা বুঝছো তো নাকি? জি স্যার। জি স্যার। ঠিক আছে। এগারিকাস, উল্লেখ্য যে এগারিকাস এক প্রকার হেটেরোডাইক্যারিওটিক বহুকোষী ছত্রাক। আচ্ছা, লিখছো ভালো কথা। আচ্ছা, ট্রামা লিখছো ভালো কথা। এবার লেখো নাম্বার 2, ট্রামা লেখা হয়ে গেছে। স্যার হেটেরোডাইক্যারিওটিকের পরে কি বলছিলেন? বহুকোষী ছত্রাক। এগারিকাস এক প্রকার হেটেরোডাইক্যারিওটিক বহুকোষী ছত্রাক। জি স্যার, লিখছি। এবার লেখো নাম্বার 2, সাব হাইমেনিয়াম। আমরা এগারিকাসের গিলের অংশগুলো লিখতেছি। নাম্বার 2 লেখো সাব হাইমেনিয়াম। এখানে লেখা আছে, দেখে লেখো সাব হাইমেনিয়াম। হাইফেন দিয়ে লেখো ট্রামা এর দুই পাশে, ট্রামা এর দুই পাশে আয়তাকার কোষ দিয়ে তৈরি অঞ্চলকে সাব হাইমেনিয়াম বলে। ট্রামা এর দুই পাশে বিদ্যমান, কথাটা বসাও। ট্রামা এর দুই পাশে বিদ্যমান আয়তাকার কোষ দিয়ে তৈরি অঞ্চলকে সাব হাইমেনিয়াম বলে। ট্রামা এর দুই পাশে বিদ্যমান আয়তাকার কোষ দিয়ে তৈরি অঞ্চলকে সাব হাইমেনিয়াম বলে। ট্রামা এর দুই পাশে বিদ্যমান আয়তাকার কোষ দিয়ে তৈরি অঞ্চলকে সাব হাইমেনিয়াম বলে। লিখছ? জি স্যার। জি স্যার। ঠিক আছে। সাথে লেখো এখানে 2 থেকে 3 স্তর কোষ থাকে। এখানে 2 থেকে 3 স্তর কোষ থাকে। পরের নাম্বারটা দাও, 3 নাম্বার। নাম্বার 3, হাইমেনিয়াম। গিলকে আমরা 3টা ভাগে ভাগ করব, এক ট্রামা, তারপর সাব হাইমেনিয়াম। নাম্বার 3 লেখো হাইমেনিয়াম। হাইমেনিয়াম কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো সাব হাইমেনিয়াম এর বাইরের দিকে, সাব হাইমেনিয়াম এর বাইরের দিকে বিদ্যমান অনুপ্রস্থ কোষ দিয়ে তৈরি অঞ্চলটিকে হাইমেনিয়াম বলে। অনুপ্রস্থ কেন? এইটা যদি লম্বালম্বি হয় তাহলে তার সাপেক্ষে এই কোষগুলো আড়াআড়ি না? এরকম আড়াআড়ি না? এটা হচ্ছে লম্বা, তার সাপেক্ষে এই কোষগুলো কি আড়াআড়ি নাকি আড়াআড়ি না? বেসিডিয়াম, প্যারাফাইসিস ওরা আড়াআড়ি ভাবে থাকে না? এটা তো ট্রামা। এই কোষগুলো আড়াআড়ি না? গিলের সাপেক্ষে আড়াআড়ি কিনা বলো? জি স্যার। হ্যাঁ, লেখো সাব হাইমেনিয়াম এর বাইরের দিকে বিদ্যমান অনুপ্রস্থ কোষ দিয়ে তৈরি অঞ্চলটিকে হাইমেনিয়াম বলে। লিখছ? স্যার অনুপ্রস্থ কোষ দিয়ে তৈরি অঞ্চলটিকে হাইমেনিয়াম বলে। সাব হাইমেনিয়ামের বাইরের দিকে অবস্থিত বা বিদ্যমান অনুপ্রস্থ কোষ দিয়ে তৈরি অঞ্চলটিকে হাইমেনিয়াম বলে। অনুপ্রস্থ বুঝছো তো? স্যার প্রস্থ বরাবর। হ্যাঁ, আড়াআড়ি। সাব হাইমেনিয়ামের বাইরের দিকে অবস্থিত অনুপ্রস্থ কোষ দিয়ে তৈরি অঞ্চলটিকে হাইমেনিয়াম বলে। লিখছো না? জি স্যার। দাঁড়ি সাথে লেখো এখানে প্যারাফাইসিস নামক এক প্রকার বন্ধাকোষ, এখানে প্যারাফাইসিস নামক এক প্রকার বন্ধাকোষ এবং ব্যাসিডিয়াম নামক জনন অঙ্গ দেখা যায়। এখানে প্যারাফাইসিস নামক এক প্রকার বন্ধাকোষ এবং ব্যাসিডিয়াম নামক জননাঙ্গ দেখা যায়। এখানে প্যারাফাইসিস নামক এক প্রকার বন্ধাকোষ এবং ব্যাসিডিয়াম নামক জননাঙ্গ দেখা যায়। লিখছ? জি স্যার। জি স্যার। দাঁড়ি সাথেই লেখো ব্যাসিডিয়াম এর আকৃতি ক্লাব, CLUB, ক্লাব এর ন্যায়। ব্যাসিডিয়াম এর আকৃতি ক্লাব এর ন্যায়। ক্লাব মানে হচ্ছে এরকম, মাঝখানটা ফোলানো, দুই দিকটা সরু। ব্যাসিডিয়ামের আকৃতি ক্লাব এর ন্যায়, তাই
অ্যাগারিকাসকে অনেক সময় ক্লাব ফাঞ্জাই বলে। বেসিডিয়ামের আকৃতি ক্লাব এর ন্যায়, তাই অ্যাগারিকাসকে অনেক সময় ক্লাব ফাঞ্জাই বলে। লিখছ? জি স্যার। জি স্যার লিখছি। দাঁড়ির সাথে লেখো হাইমেনিয়াম অঞ্চলে যে সকল কোষের প্লাস ও মাইনাস নিউক্লিয়াস মিলিত হয়ে হাইমেনিয়াম অঞ্চলে যে সকল কোষের প্লাস ও মাইনাস মিলিত হয়ে 2n অবস্থা প্রাপ্ত হয় তারাই প্লাস ও স্ফীত মাইনাস হয়ে নিউক্লিয়াস মিলিত হয়ে হ্যাঁ, হাইমেনিয়াম অঞ্চলে যে সকল কোষের প্লাস ও মাইনাস নিউক্লিয়াস মিলিত হয়ে 2n অবস্থা বা ডিপ্লয়েড অবস্থা, 2n মানে ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয় তারাই স্ফীত হয়ে ব্যাসিডিয়াম গঠন করে। কথাটার মানে না বুঝলে বলবা। হাইমেনিয়াম অঞ্চলে যে সকল কোষের প্লাস ও মাইনাস নিউক্লিয়াস মিলিত হয়ে ডিপ্লয়েড অবস্থা সৃষ্টি হয় বা প্রাপ্ত হয় তারাই স্ফীত হয়ে ব্যাসিডিয়াম গঠন করে। বুঝছো না বোঝো নাই? স্যার একটু চিত্র কি দেখাই দেবেন? না চিত্র আঁকা লাগবে না, আগে লেখছো কিনা লাইনটা বলো। এখন ধরো এইখানে তো হাইমেনিয়াম অঞ্চল, এখানে তো প্যারাফাইসিসও আছে, ব্যাসিডিয়ামও আছে। এখন এই ব্যাসিডিয়ামটা কে, তো কোন কোষটা ব্যাসিডিয়ামে পরিণত হবে আর কোন কোষটা হবে না? যে কোষটার প্লাস আর মাইনাস নিউক্লিয়াস মিলিত হয়ে একটা 2n অবস্থা তৈরি হবে, ওই কোষটাই আস্তে আস্তে ফুলে এই ব্যাসিডিয়ামটা গঠন করবে। আর যে কোষটার প্লাস আর মাইনাস নিউক্লিয়াস আলাদা আলাদা থাকবে তারা বন্ধা কোষ তৈরি করবে, কথা এজ ইউজুয়াল আর কি। অর্থাৎ একটা ব্যাসিডিয়াম তৈরির পূর্বে সেই কোষটা ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হতে হবে। তারপরে কি হবে, একটা 2n নিউক্লিয়াস সে এবার মিওসিস করবে। ধরো এই একটা কোষ, এই কোষটা দেখো আস্তে আস্তে কিভাবে ব্যাসিডিয়াম হচ্ছে। প্রথমে তার নিউক্লিয়াসটা প্লাস আর মাইনাস নিউক্লিয়াসটা মিলিত হলো, তাহলে একটা 2n অবস্থা তৈরি হলো। এই কোষটাই আস্তে আস্তে স্ফীত হতে শুরু করবে, ক্লাব আকৃতি ধারণ করতে শুরু করবে। তারপরে এই কোষের নিউক্লিয়াসটা মিওসিস করবে। একটা 2n নিউক্লিয়াস মিওসিস করলে 4টা নিউক্লিয়াস তৈরি হয়। প্রত্যেকটা নিউক্লিয়াস তার চারপাশে সাইটোপ্লাজম আর মেমব্রেন সঞ্চয় করে এক একটা স্পোরে পরিণত হবে। তারপরে ওই ব্যাসিডিয়াম নামক কোষটার সামনের দিকে বৃন্ত তৈরি হবে, বোটা, যেগুলোকে স্টেরিগমা বলে। তার মাথায় আইসা ওই স্পোর গুলো অবস্থান গ্রহণ করবে। এই স্পোর গুলো কিন্তু হ্যাপ্লয়েড, এবং এই স্পোর গুলো যে হবে, দুইটা হবে প্লাস আর দুইটা হবে মাইনাস। এই স্পোর গুলোকে বলা হয় ব্যাসিডিও স্পোর। তাহলে বোঝা গেল ব্যাসিডিয়াম গুলো হচ্ছে এমন কোষ যারা এক সময় প্লাস আর মাইনাস নিউক্লিয়াস মিলিত হয়ে 2n অবস্থা তৈরি হয়েছিল। সেই কোষগুলোই ব্যাসিডিয়ামে পরিণত হবে। যেগুলোর মধ্যে 2n দশা তৈরি হবে না সেগুলো ব্যাসিডিয়ামে পরিণত হবে না। তারপরে কি হবে, সেই 2n নিউক্লিয়াসটা মিওসিস করে 4টা হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে। সেই স্পোরগুলোই আস্তে আস্তে এই সামনের দিকে ঠেলে বের হয়ে আসবে। ব্যাসিডিয়ামের মাথায় যে বৃন্তের মতো স্টেরিগমা আছে তার মাথায় গিয়ে ওই স্পোরগুলো অবস্থান গ্রহণ করবে। বুঝছো না বোঝো নাই? জি স্যার। কোনটা কোনটা বোঝো না কও, বোঝো না কে কে? স্যার বুঝছি। তাহলে আর কি, তাহলে তো ভালো। কি লিখছো লাইনটা? সেই হাইমেনিয়াম অঞ্চলে যে সকল কোষের প্লাস ও মাইনাস নিউক্লিয়াস মিলিত হয়ে 2n অবস্থা প্রাপ্ত হয় তারাই ব্যাসিডিয়াম গঠন করে। না লাইনটা এরকম লিখছো না? জি স্যার।
আচ্ছা, দাঁড়ি সাথে লেখো প্রতিটি প্রতিটি লেখো না, লেখো এরপর 2n নিউক্লিয়াস মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এরপর 2n নিউক্লিয়াস মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এরপর 2n নিউক্লিয়াস মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড ব্র্যাকেটে লেখো n ব্যাসিডিও স্পোর উৎপাদন করে। এরপর 2n নিউক্লিয়াস মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড স্পোর উৎপাদন করে। এরপর 2n নিউক্লিয়াস মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড স্পোর উৎপাদন করে। লিখছ? জি স্যার। দাঁড়ি সাথেই লেখো ব্যাসিডিয়াম এর শেষ প্রান্তে 4টি স্টেরিগমা নামক বৃন্ত সৃষ্টি হয়। ব্যাসিডিয়ামের শেষ প্রান্তে 4টি স্টেরিগমা নামক বৃন্ত সৃষ্টি হয় এবং প্রতিটি বৃন্তের শেষ ভাগে একটি করে স্পোর যুক্ত থাকে। ব্যাসিডিয়ামের শেষ প্রান্তে 4টি স্টেরিগমা নামক বৃন্ত সৃষ্টি হয় এবং প্রতিটি বৃন্তের শেষ প্রান্তে একটি করে ব্যাসিডিও স্পোর যুক্ত থাকে বা একটি করে স্পোর যুক্ত থাকে। লিখছ? ব্যাসিডিয়ামের শেষ প্রান্তে 4টি স্টেরিগমা নামক বৃন্ত সৃষ্টি হয় এবং প্রতিটি বৃন্তের সাথে একটি করে স্পোর যুক্ত থাকে। লিখছ? জি স্যার। উল্লেখ্য যে 4টি স্পোরের 2টি প্লাস এবং 2টি মাইনাস হয়ে থাকে। লেখছো? জি স্যার লিখছি। এখন শোনো, এখন এই স্পোরের পরবর্তী পরিণতি কি সেটা আসলে তোমাদের কি এগারিকাসের লাইফ সাইকেল আছে? আমি তো দেখলাম না, এগারিকাসের লাইফ সাইকেল তো তোমাদের নাই, শুধু এই ফ্রুট বডির গঠন আছে। লাইফ সাইকেলের মধ্যে যদি বলতাম তাহলে দেখতা, এই যে ধরো 2টা প্লাস আর 2টা মাইনাস স্পোর আছে, ওরা মাটিতে পড়ে। এই যে এই গিল তো থাকে হাজারে হাজার, আর খালি মেসেজ দিতেই থাকে। গিল তো থাকে হাজারে হাজার, এই গিলের ভেতরে শত শত আর কি, এই গিলের ভেতরে তো বেসিডিয়ামের শেষ নাই, হাজার হাজার বেসিডিয়াম আছে। হাজার হাজার বেসিডিয়াম থেকে লক্ষ লক্ষ স্পোর পরে মাটিতে ঝরে, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এরকম যেখানে পরে অসংখ্য স্পোর পরে। এখন কি হয়, যেটা প্লাস ওটা দিয়ে প্লাস মাইসিলিয়াম বের হয়, আর যেটা মাইনাস ওটা দিয়ে মাইনাস মাইসিলিয়াম বের হয়। বের হওয়ার পরে এই 2টা মাইসিলিয়াম যখন একটার পাশে আরেকটা বৃদ্ধি পেতে থাকে, তখন প্লাসের নিউক্লিয়াসটা মাইনাসের দেহের মধ্যে চলে যায় সোমাটোগ্যামি প্রক্রিয়ায়। তখন আবার ওই মাইসিলিয়ামটা ডাইক্যারিওটিক অবস্থা প্রাপ্ত হয়। বুঝছো না বোঝো না এই কথাটা? স্যার বোঝো নাই উসাইদ, বোঝো নাই? বুঝছি স্যার। ধরো এটা দিয়ে তো একটা প্লাস মাইসিলিয়াম বের হবে, কারণ এটা প্লাস স্পোর। ওর পাশে আবার আরেকটা আছে মাইনাস স্পোর, ওটা দিয়ে মাইনাস মাইসিলিয়াম বের হবে। তখন এই 2 মাইসিলিয়াম যখন পাশাপাশি যাবে, এরকম বড় হতে থাকবে, ধরো এটা প্লাস এটা মাইনাস, তখন কি হবে, যেখানে যেখানে ওই মাইসিলিয়াম গুলো স্পর্শ করবে ওইখানে ওইখানে গলে যাবে, গলে গিয়ে জায়গা তৈরি হবে, পথ তৈরি হবে। তখন প্লাস নিউক্লিয়াসটা মাইনাসের মধ্যে চলে আসবে, এসে কোষগুলো তখন হেটেরোডাইক্যারিওটিক অবস্থা প্রাপ্ত হবে। কারণ আমি বলেছি না, এগারিকাসের মাইসিলিয়াম গুলো হচ্ছে হেটেরোডাইক্যারিওটিক, একটা কোষে 2টা নিউক্লিয়াস, একটা প্লাস একটা মাইনাস। কিন্তু প্রথম যখন মাইসিলিয়ামটা তৈরি হয় তখন তো তার মধ্যে একটাই নিউক্লিয়াস থাকে, প্লাসটার মধ্যে প্লাস নিউক্লিয়াস, মাইনাসটার মধ্যে মাইনাস নিউক্লিয়াস। তাহলে প্লাস আর মাইনাস একসাথে হয় কেমন করে? হয় ওইভাবে, প্লাস থেকে প্লাস মাইসিলিয়াম বের হয়, মাইনাস থেকে মাইনাস মাইসিলিয়াম বের হয়। 2 মাইসিলিয়াম একটার সাথে আরেকটা যখন মিশে যায়, তখন ওইখানে একটা জায়গা তৈরি হয়, পথ তৈরি হয়। তখন প্লাস নিউক্লিয়াসটা মাইনাস কোষের মধ্যে ঢুকে যায়, তখন ওই প্লাস আর মাইনাস একসাথে চলে আসে, ওটাকে বলে হেটেরোডাইক্যারিওটিক অবস্থা। আর এইভাবে যে প্লাস নিউক্লিয়াসটা মাইনাসের মধ্যে চলে যায়, তখন এটাকে বলা হয় সোমাটোগ্যামি। কারণ সোমাটিক সেল যখন জনন কোষের মতো আচরণ করে,
তখন সেই যৌন জননকে সোমাটোগ্যামি বলে, এটা লেখাইছি না? জি স্যার। এখন এগুলা তো আসলে অ্যাগারিকাসের লাইফ সাইকেলের অংশ। তাহলে একটা কাজ করো, একটা লাইন লিখে দাও, একটা লাইনের মধ্যে আমি একটু সংক্ষেপে বিষয়টা বলে দিই। লেখো, প্লাস ও মাইনাস স্পোর থেকে, প্লাস ও মাইনাস স্পোর থেকে প্লাস ও মাইনাস মাইসেলিয়াম উৎপন্ন হয়। একটা লাইনের মধ্যে লিখে দিবা। আকাশে তো মেঘ করতেছে, মনে হয় বৃষ্টি হবে। ইনশাআল্লাহ প্লাস ও প্লাস ঘূর্ণিঝড় আসা কথা স্যার? ঘূর্ণিঝড় না এসে বৃষ্টি হলে ভালোই তো। ঘূর্ণিঝড় আসলে তোমার অনেক ক্ষয়ক্ষতি হবে। এই যে এখন ওই যে আম টাম আছে, এগুলো তো সব ঝরে যাবে, যেগুলো আম দেরিতে আসে সেসব আম তো এখন খিরসা, তারপরে ওই যে ফজলি, ওগুলো ল্যাংড়া, ওগুলো তো এখন আসে না, ওগুলো সব ঝরে যাবে সব। লেখো, প্লাস ও মাইনাস স্পোর থেকে প্লাস ও মাইনাস মাইসেলিয়াম তৈরি হয় এবং সোমাটোগ্যামি প্রক্রিয়ায় হেটেরোডাইক্যারিওটিক মাইসেলিয়াম সৃষ্টি হয়, এবং সোমাটোগ্যামি প্রক্রিয়ায় হেটেরোডাইক্যারিওটিক মাইসেলিয়াম সৃষ্টি হয়। দাঁড়িয়ে প্লাস ও মাইনাস স্পোর থেকে প্লাস ও মাইনাস মাইসেলিয়াম সৃষ্টি হয় এবং সোমাটোগ্যামি প্রক্রিয়ায় হেটেরোডাইক্যারিওটিক মাইসেলিয়াম সৃষ্টি হয়। লিখতে পারছো কথাটা? বুঝছো কথাটা না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। স্যার বুঝছি। কেউ না বুঝলে বলো। প্লাস ও মাইনাস স্পোর থেকে প্লাস ও মাইনাস মাইসেলিয়াম উৎপন্ন হয় এবং সোমাটোগ্যামি প্রক্রিয়ায় হেটেরোডাইক্যারিওটিক মাইসেলিয়াম সৃষ্টি হয়। শেষ শেষ শেষ। আচ্ছা, ছত্রাক নিচে একটা স্টার চিহ্ন দাও। অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব হোমওয়ার্ক দিছিলাম? না স্যার। আহা, কয় কি? ছত্রাকের তারপরে হচ্ছে ছত্রাকের কমন একটা অর্থনৈতিক গুরুত্ব লিখতে হবে, সেটা হোমওয়ার্ক দিছিলাম? জি স্যার। ওইটা লিখছিলাম না, এটা লেখো নাই। স্টার চিহ্ন দাও নিচে, লেখো অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। অ্যাগারিকাস তো অনেক রকম আছে, বুঝছো? এর মধ্যে কোনোটা আমাদের উপকার হয়, কোনোটা ক্ষতি করে, সবই পড়া লাগবে। যেমন মাশরুম আমরা খাই, সেটা তো অ্যাগারিকাস। আবার অ্যাগারিকাসের মধ্যে যেটা ক্যাম্পেস্ট্রি, যেটা মাঠে ঘাটে জন্মায়, ওটা দিয়ে তো তোমার হয় মাটির উর্বরতা বাড়ে, সেটাও একটা অর্থনৈতিক গুরুত্ব। আবার যদি যেটা বিষাক্ত, ওটা খাইলে পেট খারাপ করবে, মরতেও পারো, সেটাও অর্থনৈতিক গুরুত্ব। ওটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট। অ্যাগারিকাসের বিষাক্ত প্রজাতির নাম লিখে দিছি না? ক্যান্থোডার্মিস তো লিখছি। কয়টা লিখছি? একটা খালি? স্যার একটাই লিখছেন। আরো আছে। স্যার আরো আছে। ক্যান্থোডার্মিস, তারপর হচ্ছে সিলভেটিকাস, এগুলা বিষাক্ত। তারপর অ্যাগারিকাস প্লাকোমাইসিস। আচ্ছা, তারপর অ্যাগারিকাস তো কাঠ পচায় দেয়, অ্যাগারিকাস বায়োস্পোরা যেটা, ওগুলো লিখবা। এইভাবে আর কি, উপকারিতা অপকারিতা দুইটাই লিখতে হয়, সেটাকে বলে অর্থনৈতিক গুরুত্ব। এটা ভালো করে লিখবা। অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো, ব্র্যাকেটে লেখো HW। দেখছো? জি স্যার। ভালো করছো। এবার শেষ। এবার এই চ্যাপ্টারের শেষে আছে লাইকেন। ছত্রাক শেষ। স্যার স্যার প্লাস মাইনাসের কাছে যায়, মাইনাসটা প্লাসের কাছে যেতে পারতো না? জিগা যায় না, জিগা যায় যা। আল্লাহ তাআলা ওরে ওই ইয়া দিয়ে দিছে, ডিরেকশন দিয়ে দিছে। কি আল্লাহর বিরুদ্ধে কাজ করতে কও নাকি? না স্যার। তাহলে এটাই ওর চরিত্র। শুক্রাণুটা ডিম্বাণুর কাছে যাবে, আর তুই তো উল্টা যাইতে কও, তার কারণটা কি? আল্লাহ লাগে পাল্লা দিতে চাও নাকি? আচ্ছা, এখন লাইকেন লেখো। লাইকেন দেখছো জীবনে? কি বলে, লাইকেন জীবনে দেখছো?
স্যার ওটা কি মশ জাতীয়? না না, লাইকেন দেখছো কিন্তু ওটা যে লাইকেন সেটাই জানো না। লাইকেন স্যার দেখো একটার না সাথে একটা এমন- পেঁচাই থাকে। আরে এই তো হুজুররা খালি পেঁচের নিয়ে কথাই কবে, তুমি হুজুর না, এই জন্যই তোমার মাথার মধ্যে খালি পেঁচ। পেঁচাই থাকবে কেন? পেঁচাই সারা থাকতে পারে না? এই দেখ, গাছে উঠছো, সুপারি গাছে, ছোটবেলায় গাছে উঠছো দুই একটা। জি স্যার, জি এটা স্যার, আমি কি বলে ওর নাম জানি কি? সুপারি গাছে না উঠছে কেটা? ওর নাম হচ্ছে সোলাইমান। সোলাইমান গাছে ওঠো নাই ছোটবেলায়? জি স্যার, উঠছি স্যার। তাহলে সুপারি গাছে দেখো না গোল গোল চাকা চাকা দাগ হয়ে থাকে, ওইটাই তো লাইকেন। স্যার জানতামই না। জানবা না তো, এইটাই আছে আসল কথা। খালি গাছে উঠছো আর নামছো, পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে উঠছো একবারও? না স্যার। তাইলে আর কি গাছে উঠছে? এমনি গাছে তো সবাই উঠতে পারে। দেখা যায় কিছু ছবি, দেখা যায় কিছু, জি স্যার, দেখা যায়। এগুলাকে বলে লাইকেন। শৈবাল আর ছত্রাক যখন একসাথে থাকে এবং তাদের মধ্যে মিথজীবিতার সম্পর্ক তৈরি হয়, তখন তাকে বলে লাইকেন। অনেক রকমের লাইকেন আছে। এই যে লাইকেন গুলো দেখতে পাচ্ছ, এগুলো পাথরের সাথে, গাছের সাথে এমন ভাবে লেগে থাকে, তুমি কি বলা যায়, নখ দিয়ে খোঁটায় উঠে দিতে পারবে না। আর কিছু লাইকেন আছে এমন পাউডারের মতো। এই এখন যে লাইকেন দেখছো না, এটাকে বলে ক্রাস্টোজ লাইকেন, লেগে থাকে একেবারে। আর এক ধরনের লাইকেন আছে, ওটাকে বলে লেপ্রোস। এটা কেমন দেখো, পাউডারের মতো, হাত দিয়ে ঘষা দিবা, আঙ্গুলের সাথে লেগে যাবে। এই এই এগুলো হচ্ছে পাউডারের মতো, বুঝছো? কারণ এটার মধ্যে যে শৈবাল আছে তারা এককোষী শৈবাল, আর ছত্রাকরাও এককোষী। লাইকেনের মধ্যে ছত্রাক আর শৈবাল দুটোই যদি এককোষী হয়, তখন এই এই ধরনের পাউডারের মতো লাইকেন তৈরি হয়। এগুলোকে বলে লেপ্রোস। বুঝতে পারছো? নিচেরটা না কিন্তু, এই যে উপরেরটা, খালি উপরেরটা এইটা, এগুলোকে বলে লেপ্রোস। পাউডারের মতো গুড়া গুড়া। কি বলছি বুঝছো? জি স্যার। এই রিঙ্কি পিঙ্কি, আসো ক্লাসে? নাই, দেখি তো না। কি ব্যাপার, আজকে ক্লাসে এত অ্যাবসেন্ট কেন? নাবিল, নাবিল আসো ক্লাসে? আলভি, জি স্যার। জি স্যার, এগুলো দেখা যায়, ছবি দেখো না ঘুমাও? জি স্যার দেখি। তাহলে লাইকেনের এই ধরনটাকে বলা হয় লেপ্রোস। আগে একটা দেখাইছি, ওটাকে বলে ক্রাস্টোজ। আর এক ধরনের লাইকেন আছে পাতার মতো, বুঝছো? গাছের মধ্যে লেগে থাকে, পাতার মতো দেখায়, ওটাকে বলে ফোলিওস। টান দিবা, চুটচুট চুটচুট করে উঠে আসবে, ওটাকে বলে ফোলিওস লাইকেন। এই যে দেখো, এগুলো এগুলো গাছে থাকে, এগুলো এরকম পাতার মতো, এগুলো লাইকেন, বুঝছো না? এগুলোকে বলে ফোলিওস লাইকেন। কি বলে, বলো কি নাম? ফোলিওস লাইকেন। ফোলিওস। আর একটা লাইকেন আছে, ওটা দেখতে অনেক সুন্দর, ওটাকে বলে ফ্রুটিকোস। ওটা একেবারে কালারফুল হয় এবং শাখা প্রশাখা যুক্ত, ওটাকে বলে ফ্রুটিকোস লাইকেন। স্যার এগুলোকে ডিফারেন্সিয়েট করে কিভাবে, মানে কোন বৈশিষ্ট্যের উপর? আর এগুলো তো দৈহিক গঠনের উপর ভিত্তি করে করে দিলাম। এখন যে কটা দেখাইলাম সে কটা দৈহিক গঠনের উপর ভিত্তি করে। আবার আরো এক ক্যাটাগরাইজেশন আছে, কোন জায়গায় জন্মাইলো তার উপর ভিত্তি করেও ক্যাটাগরাইজেশন করা হয়, সেটা করবো না আমরা। এগুলো আগে দেখছি না, তাই কত সুন্দর না বলো? স্যার অনেক সুন্দর। এগুলো শাখা প্রশাখায় বিভক্ত। হ্যাঁ, এগুলোর মধ্যে খুব কালারফুলও আছে, অনেক কালারফুল লিখে সার্চ দেবো, দেখবা কালার্ড ফ্রুটিকোজ লাইকেন, দেখবা না কত সুন্দর দেখতে, খুব সুন্দর লাগে। কালারফুল বানান ভুল হয়েছে বলে, এই দেখো না কত সুন্দর সুন্দর আছে। এইটা দেখো, সুন্দর না? একটু বলো, তোমরা কি মরে গেছো? সুন্দর না? সুন্দরটা কি জি সুন্দর স্যার, বলতে অনেক হবে? সুন্দর। তাহলে কি অন্য কিছু হলে তো একেবারে লাফাই পড়তো না, খুব সুন্দর। সুন্দর না বলো? হ্যাঁ স্যার। একদম অনেক সুন্দর স্যার, ফুলের মতো। অনেক সুন্দর। এগুলোকে বলে ফ্রুটিকোজ লাইকেন, দেখো না এটা কত সুন্দর। স্যার কিন্তু আসলেই সুন্দর। স্যার এর লাইকেন ভিতরে কি মানে খাওয়াও যায় স্যার? যায় যায় যায়, এমন লাইকেন আছে যেটা দিয়ে স্যুপ খাওয়া যায়।
বাঙালি না, খাওয়ার কথা সবার আগে মনে আসে। এখন এই লাইকেনের মধ্যে ছত্রাক থাকে আর শৈবাল থাকে, এবং তাদের দুজনের মধ্যে একটা মিথজীবিতার সম্পর্ক থাকে। মিথজীবিতা ইংরেজিতে বলা হয় সিম্বায়োসিস। সিম্বায়োসিসের সংজ্ঞা কি জানো? স্যার স্ক্রিন শেয়ারটা অফ করেন নাই। হ্যাঁ, সিম্বায়োসিসের সংজ্ঞা কি জানো? মিথজীবিতা। স্যার হ্যাঁ, বলছি এটা তো বাংলা। সিম্বায়োসিস তো বাংলা মিথজীবিতা। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে দুইটা ভিন্ন প্রজাতির জীব, স্পিসিস আলাদা হতে হবে, ধরো এটা ক আর এটা খ, কিন্তু একসাথে গ্রো করতে হবে, তাদের অঙ্গাঙ্গি ভাবে জড়িত থাকতে হবে, আলাদা থাকলে হবে না। দুইটা ভিন্ন প্রজাতির জীব যখন অঙ্গাঙ্গি ভাবে জড়িত থাকে আর এই সহাবস্থানের ফলে তারা দুজনেই উপকৃত হয়, আর যদি এমন হয় যে দুজনকে সেপারেট করে দাও তাহলে দুজনেই ক্ষতিগ্রস্ত হবে, তখন এই সহাবস্থানটাকে আমরা বলবো মিথজীবিতা। সংজ্ঞার ক্রাইটেরিয়াটা বুঝছো কিনা? স্পিসিস দুইটা ডিফারেন্ট হইতে হবে। তুমি যদি কয় আমি তোরে কান্দে করে নিয়ে কত দূর যাই, তুই এবার একবার আমার কান্দে করে আরেক জায়গায় নিয়ে যাবে, সেটা হবে না, কারণ তোমরা তো হিউম্যান বিং, একই স্পিসিস হবে না। আচ্ছা, তুমি একটা বিলাই কোলে লয়ে ঘরের মধ্যে বসে রয়েছো, তুই আর আমি একসাথে থাকি, আমি কাটা দিব তুই খাবি, আর তুই আমার ঘরে ইঁদুর সব মারবি, তাহলে এটা কি মিথজীবিতা হবে? এটাও হবে না। কেন? কারণ তুমি এই দুইটাকে সেপারেট করে দিলে কারো তেমন কোনো ক্ষতি হবে না। বিড়াল বলবে দূর, তোমার গায়ের মধ্যে গন্ধ, থাকবো না আমি তোমার সাথে, আমি একা একা স্বাধীনভাবে ঘুরে বেড়াবো, তাতে বিড়াল মরবে না। যদি তাদেরকে ডিটাচড করে দেওয়া হয় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে উভয়ই, আর তারা দুজনেই ফিজিক্যালি অ্যাটাচড থাকবে, সেপারেট থাকতে পারবে না, আর তাদের ডিফারেন্ট স্পিসিস হতে হবে। একটা সংজ্ঞা দাও, লাইকেনের নিচে একটা সংজ্ঞা দাও, সিম্বায়োসিস, এই কথাটা লিখে আইপেন দাও। সিম্বায়োসিস এর বাংলা হচ্ছে মিথজীবিতা না? সিম্বায়োসিস লিখে আইপেন দিয়ে লেখো, যখন ভিন্ন প্রজাতির দুটো জীব পারস্পরিক অবিচ্ছেদ্যভাবে সহাবস্থান করে, যখন ভিন্ন প্রজাতিভুক্ত দুটো জীব পারস্পরিক অবিচ্ছেদ্যভাবে সহাবস্থান করে এবং এই সহাবস্থান, আবার বলবো, যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব পারস্পরিক অবিচ্ছেদ্যভাবে সহাবস্থান করে এবং এই সহাবস্থানের ফলে উভয়ই উপকৃত হয়, কিন্তু সহাবস্থান ত্যাগ করলে উভয়ই ক্ষতিগ্রস্ত হয়, তখন তাদের আন্তঃসম্পর্ককে মিথজীবিতা বলে। যখন দুটো ভিন্ন প্রজাতিভুক্ত জীব পারস্পরিক অবিচ্ছেদ্যভাবে সহাবস্থান করে এবং এই সহাবস্থানের ফলে তারা উভয়ই উপকৃত হয়, কিন্তু সহাবস্থান ত্যাগ করলে উভয়ই ক্ষতিগ্রস্ত হয়, তখন তাদের আন্তঃসম্পর্ককে মিথজীবিতা বলে। লিখছ? কথা কও না কেন, তোমরা লেখছো? না স্যার একটু একটু বলবেন। লেখো লেখো লেখো। যখন এই কাম সারছে, একটা জায়গা থেকে ভুল করে ফেলছি, ছত্রাকের দেখি একটা জিনিস রয়ে গেছে। স্যার রোগ করাইবেন না? ছত্রাকের যে আলুর লেড ব্লাইট আর ওই যে মানুষের দাঁত রোগ, এই দুটো থেকে পড়াইতে ভুলে গেছে। স্যার সমস্যা নাই স্যার, আজকে একটু বেশি টাইম নেওয়া লাগবে। সেটা না। আচ্ছা, মিথজীবিতা লেখছো তো, লাইকেন তো আর লেখতে শুরু করো নাই। ওই ছত্রাকের রোগ দুটো সম্পর্কে একটু এখন লেখাই যায়, তারপরে লাইকেনে যাবো নাকি? স্যার এই সংজ্ঞাটা শেষে দিকে একটু বলবেন। এই সংজ্ঞাটা শেষ করো। এই মিথজীবিতার সংজ্ঞা হচ্ছে জেনারেল, যে কোনো জায়গায় লাগানো যায়, লাইকেন তো শুরু করে নেই, তাহলে শুধু মিথজীবিতার সংজ্ঞাটা দিয়ে রাখো। আবার এমন করতে পারো যে লাইকেন শেষ করেও যদি ওই ছত্রাকের রোগ পড়ো, তাতেও এমন কোনো মহাভারত অশুদ্ধ হবে না। স্যার রোগটা আগে পড়াবেন, পিকচার টিকচার দেখুন। আচ্ছা দেখবো আমি, তাহলে রোগ পড়াই। তাহলে ইয়া করো, এটা মিথজীবিতার সংজ্ঞাটা শেষ করো। যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব পারস্পরিক সহাবস্থানের ফলে তারা
কি যেন পারস্পরিক অবিচ্ছেদ্যভাবে সহাবস্থান করে এবং এই সহাবস্থানের ফলে তারা উভয়ই উপকৃত হয় এবং সহাবস্থান ত্যাগ করলে তারা উভয়ই ক্ষতিগ্রস্ত হয়, তখন তাদের আন্তঃসম্পর্ককে মিথ্যাজীবিতা বলে। ওদের তো ধরতেই পারতেছি না, ঘটনা কি দেখি। ওরা তো এই রোগ পড়ছে, লাইকেনও প্রায় শেষ করছে। ওরা ওরা দেখে আগামী ক্লাসে ধরবে আনে, প্রাণীবিজ্ঞান ধরবে আনে। তাহলে তোমরা আজকে রাত্রে একটা এক্সট্রা ক্লাস করো। জি জি স্যার, স্যার। সেটাই ভালো হয় স্যার। পারবা? জি স্যার, আমরা তো পারবো স্যার কয়টা বাজে? রাত্রে কয়টায় দেবো আনে? যাও স্যার আগের মতো দিন, আগে যে স্যার 10টায় একটা ক্লাস আছে স্যার। 9টায় দেই, 9টায় স্যার 9টা অথবা 7টায় দিতে পারেন। না 7টায় না, 8টায় দেবো। 8টায়? 8টায় দেন স্যার, সেটা ভালো। ঠিক আছে 8টায়। 8টায় অসুবিধা আছে কারো এখন যারা আছো? স্যার স্যার 9টায় 2-1 জনের দেন যদি স্যার, একটু সমস্যা সমস্যা নেই। থাকে স্যার, তাহলে তারা রেকর্ড দেখে নেবে। না বলুক না, সমস্যা থাকলে বলুক। 8টায় দিলে সমস্যা আছে কারো? জি স্যার। না স্যার 8টায় দেন। জি স্যার কেটা কইলো আবার? কি 8টায় ক্লাস আছে? নামাজও আছে স্যার। বলছি। 8টায় ক্লাস? জি স্যার। তার 9টায় দিই, 9টায় দিই, 9টায় আগের দিনের মতোই 9টায় রাখি। স্যার 10টায় কিন্তু ক্লাস আছে স্যার। 10টায় আছে, তুই যাবি। 10টায় তো ছেড়ে দিব। মোবাইলে চার্জ দিয়ে রাখিস বেশি করে, যেন 2টা ক্লাস একসাথে করা যায়। আচ্ছা, তাহলে ওটা এখন মিথ্যাজীবিতার সংজ্ঞা ওখানে শেষ করছো না? এখন তাহলে ছত্রাকের রোগ নিয়ে একটু কথা বলি। রোগের অবশ্য আমি হোমওয়ার্কই দিব বেশি, তাহলে বেশি সময় লাগবে না। সেটা হচ্ছে 2টা রোগ আছে ছত্রাক ঘটিত, বুঝছো? একটা হচ্ছে আলুর লেট ব্লাইট, পটেটো লেট ব্লাইট। ব্লাইট শব্দের অর্থ হচ্ছে ঢলে পড়া, বুঝতে পারছো? একটা গাছ, আলু গাছ, দেখা গেল কি সুন্দর তরতাজা হলো, আস্তে আস্তে পাতাগুলো শুকায় যায় এবং একদম ঢলে পড়ে যায় এবং আলুটা পচে যায়। এই রোগটার নাম হচ্ছে লেট ব্লাইট। প্রথম প্রথম গাছটা ধরা যায় না, প্রথম প্রথম গাছটা একদম সুন্দর তরতাজা, পরে আবার এই রোগটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, তখন আলুর পাতা পচে যায়, আলু পচে যায়, গাছটা ঢলে পড়ে। এই যেহেতু দেরিতে রোগের লক্ষণ প্রকাশ পায়, এই জন্য বলা হয় লেট ব্লাইট। ব্লাইট মানে হচ্ছে ঢলে পড়া। এইটা যে ছত্রাকের জন্য হয়, সেই আমি ছবি দেখাবো না, সেই ছত্রাকটাকে বলা হয়, সেই ছত্রাকটার নাম হচ্ছে ফাইটোফথোরা ইনফেস্ট্যান্স। হ্যাঁ, ইনফেস্ট্যান্স। এটা এমন একটা ছত্রাক, এটা একটা সিনোসাইটিক ছত্রাক। এরকম এটা এরকমের গিমা তৈরি করে, হ্যাঁ, আবার ওনিডিয়া তৈরি করে অনেক সময়। গিমার মাধ্যমে অঙ্গ জনন করে, ফোটায় ফোটায় বের হয়। আবার কোনিডিয়াও তৈরি করে, মাথায় গিয়ে এরকমের কোনিডিয়া, চেইনের মতো কোনিডিয়া তৈরি করে। আবার অনেক সময় এরকমের স্পোরাঞ্জিয়া তৈরি করে, তার মধ্যে আবার জুস্পোর তৈরি করে, ফ্লাজেলা যুক্ত জুস্পোর, সেগুলো বাতাসে ভেসে বেড়ায় এরকম, এবং তারপর ছড়ায় পড়ে। এবং ছড়ায় পড়ে হয় কি, ও যখন মাটিতে পড়ে, এই স্পোর গুলো যখন মাটিতে পড়ে, তখন এই স্পোর অঙ্কুরিত হয়ে মাইসিলিয়াম হয়। সেই মাইসিলিয়ামটা ওই গাছের শিকড় দিয়ে নতুন গাছের মধ্যে ঢুকে পড়ে, বুঝতে পারছো? আবার যদি অন্য কোনো গাছের পাতার উপরে পড়ে, ধরো এটা একটা আক্রান্ত গাছ, আবার একটা পাশে একটা সুস্থ গাছ আছে, তার উপরে যে যদি স্পোরটা পড়ে, তখন এই পাতার মধ্যে ও মাইসিলিয়াম ঢুকায় দিতে পারে। সোজা কথা, একবার যদি এই ছত্রাক কারো কোনো একটা আলু গাছের মধ্যে ঢুকে, ওরা নিস্তার নাই, ওই মাইসিলিয়াম একদম পুরো ভেতরটা ছেয়ে ফেলবে, তখন এই গাছের পাতাও ঢলে যাবে, আলুটাও পচে যাবে। এবং আয়ারল্যান্ডে একবার এইভাবে আলু পচে যাওয়ার কারণে দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ, ফ্যামিন দেখা দিয়েছিল। কারণ আয়ারল্যান্ডের মানুষের প্রধান খাদ্য হচ্ছে আলু। তো যদি আমাদের দেশে এরকম চাল উৎপাদন বন্ধ হয়ে যায়, তাহলে আমাদেরও তো দুর্ভিক্ষ দেখা দেবে। ওদেরও তাই হয়েছিল। এখন আমরা এই ছত্রাকটার এই রোগটা একটু ছবি টবি দেখে আসি, তারপর রাতের বেলা এটা নিয়ে আরেকটু কথা বলবো। সময় তো বেশি নাই, 2-1 মধ্যে একটু ছবি দেখে আসি। হ্যাঁ, আলুর লেট জি স্যার। ব্লাইট, রাতে এটা শেষ করবো অনেক। ওদের ধরতে হবে, নাহলে তো হবে না। ওই প্রাণীবিজ্ঞান চ্যাপ্টারটা একসাথে শুরু করতে হবে, তা নাহলে তো মুশকিল। ওদের মনে হয় বন্ধ পায় নাই কোনো, বুঝছো? ওরা খালি পড়তেই রয়েছে, আর তোমাদেরই খালি বিভিন্ন বন্ধগুলো এসে তোমাদের উপরে পড়ছে। পটেটো লেট ব্লাইট, লাইকেন শুরু করা গেল না। এই যে দেখো, পাতায় পচন ধরছে, দেখছো? স্যার গাছে দেখায় না কিছু। কিছু দেখায় না মানে? কেন, শেয়ার অপশন অন করি নেই? ও না, তা তো করি নেই। এবার দেখাবে, শেয়ার অপশন অন করি নেই আগে, এবার দেখাবে। এই যে দেখায়, জি স্যার দেখায়। এই যে দেখো, আলু একদম পাতা পচে যায়, পুরো ক্ষেত পচে যায়।
খারাপ এই রোগটা, স্যার ওই ঘটনাটা হয়েছিল কোন দেশে? এবং আয়ারল্যান্ডে। পুরো খেতে মরক দেখা দেয়, আলুটাও পচে যায়। আলু 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 একদম ডিমের মতো পচে গন্ধ বের হয়, বুঝছো? আলু দিয়ে প্রচন্ড মারাত্মক গন্ধ বের হয়। Okay, আবার এটা আসলো কোথায়? আরে যন্ত্রণা। এই যে দেখছো আলুর ভেতরে কিরকম অবস্থা দেখছো? ছবি দেখা যায়? জি স্যার। আর এই রোগের জীবাণুটা দেখবা না, এটা তো হচ্ছে রোগটা দেখলা, রোগের লক্ষণ যখন লিখবা তখন এগুলো লিখবা, কিন্তু জীবাণুটা সম্পর্কে জানতে হবে না। জীবাণুটা হচ্ছে ফাইটোপথরা ইনফেস্ট্যান্স। ওই যে ফাইটোপথরা লিখলে চলে আসবে। এটা একটা সিনোসাইটিক ছত্রাক, বুঝছো? ছত্রাকের মাইসিলিয়ামটা তো একদম সরু থাকে। ওই যে যদি কাটা আলু তুমি মাইক্রোস্কোপের নিচে দাও, কাণ্ড কেটে দাও, তাহলে দেখতে পাবে এরকম। দেখো ওই যে স্পোরাঞ্জিয়া তৈরি হয়েছে গোল গোল, ওর ভিতরে স্পোর তৈরি হচ্ছে। এই ডান পাশে স্পোরটা হচ্ছে জুস্পোর, ফ্লাজেলা যুক্ত জুস্পোর, দেখতে পাচ্ছ? আবার মাইসিলিয়ামের মাথা ফুলে ফুলে গিমা তৈরি করে, এই গিমা থেকে আবার নতুন নতুন ইয়ে বের হয়, আবার জুস্পোরের মাধ্যমে তারা ছড়িয়ে পড়ে। এটা একটা সিনোসাইটিক ছত্রাক। ছত্রাকের মাইসিলিয়ামের মধ্যে কোনো প্রস্থ প্রাচীর নাই। জুস্পোর, কোনিডিয়া, এগুলোর মাধ্যমে তারা সংখ্যা বৃদ্ধি করে। এগুলো কিন্তু ওই যে আক্রান্ত অংশের ছবি তোলা, বুঝতে পারছো? মাইসিলিয়ামের ছবি দেখো, ভেতরে কোনো প্রস্থ প্রাচীর নাই। এই দেখো নিচে দেখো কিভাবে স্পোরাঞ্জিয়ার ভেতর থেকে স্পোর গুলো ঠেলে বাইর করে দিতেছে বেলুনের মতো, দেখো। আসো না চলে গেছো? স্যার আছে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা যখন ছত্রাকের দৈহিক গঠন সম্পর্কে লিখতে হবে, তখন তোমরা এই কথাগুলো লিখবা, যেটা একটা সিনোসাইটিক ছত্রাক, এটা স্পোরাঞ্জিয়ার ভেতরে জুস্পোর তৈরি করে, আবার কোনিডিয়া তৈরি করে, এসবের মাধ্যমে তারা সংখ্যা বৃদ্ধি করে। হ্যাঁ, মাটির মধ্যেও এরা সংখ্যা বৃদ্ধি করতে পারে। এই যে দেখো উপরে এরা কালচার করছে কলোনির মধ্যে, দেখো কিভাবে কালচার করছে, কলোনি তৈরি করছে ফাইটোপথরা ছত্রাক। তাহলে এইটার একটা হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্কটা হচ্ছে এরকম, নিচে একটা স্টার চিহ্ন দাও। এগুলো হোমওয়ার্ক দিছি, ওদেরও হোমওয়ার্ক দিছি, এটা নিজেরাই করা যায়। স্টার চিহ্ন দিছো? জি নিচে স্যার। একটা স্টার চিহ্ন দাও, দিয়ে চলে যাবে। এখন এই লাইনটা লিখে লেখো, পটেটো লেট ব্লাইট রোগের কারণ, কমা। স্যার স্ক্রিন শেয়ার অফ করেন নাই। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে নে না। লেখো পটেটো লেট ব্লাইট রোগের কারণ, কমা, লক্ষণ, কমা, ছত্রাকের দৈহিক গঠন, কমা দিয়ে দিয়ে লিখবা, কমা, বিস্তার, কমা, রোগ প্রতিরোধ এবং প্রতিকার পদ্ধতি বর্ণনা করো। ওই ভাইরাসেরও যখন রোগগুলো পড়াইছিলাম, ব্যাকটেরিয়ারও, তখন সেখানে এরকম উদাহরণ দিছিলাম, এটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হেপাটাইটিস, ভাইরাসের জন্য হেপাটাইটিস, ডেঙ্গু, চিকুনগুনিয়া, আবার ব্যাকটেরিয়ার জন্য ডায়রিয়া, কলেরা, এগুলো সবসময় হোমওয়ার্ক দিই। রোগের অংশটা হোমওয়ার্ক থাকে এবং লেখার প্যাটার্ন প্রায় একই। প্রথমে রোগের কারণ লিখতে হয়, মানে জীবাণুটার নাম লিখতে হয়। লক্ষণ, ওই রোগের যে লক্ষণগুলো একটু আগে দেখলা, আলুর ভিতরে যে সমস্ত লক্ষণ আছে, আলু গাছের মধ্যে, পাতার মধ্যে, আলুর ভিতরে, সেগুলো লিখবা। তারপরে ছত্রাকের দৈহিক গঠন, ছত্রাকটা যে সিনোসাইটিক, হ্যাঁ, সেইগুলো লিখবা। তারপর হচ্ছে সে কিভাবে ছড়িয়ে পড়ে, বিস্তার, এখানে তার কোনিডিয়া, তার জুস্পোর, এগুলোর সম্পর্কে কথা আসবে। নোটের বইয়ের মধ্যেও আছে, তুমি চাইলে গুগল করেও দেখতে পারো। রোগ প্রতিরোধ, এই রোগটা যেন না দেখা দেয় সেজন্য কি করতে হবে, বিভিন্ন রকমের কেমিক্যাল ট্রিটমেন্ট আছে, আলু ট্রিটমেন্ট করে তারপর লাগাইতে হবে। মাটিরও ট্রিটমেন্ট আছে, যেন মাটির মধ্যে এই রোগটা ছড়াতে না পারে, সেগুলোকে বলা হয় প্রতিরোধ। তারপর হচ্ছে প্রতিকার, যদি এই রোগটা দেখাই দেয় তাহলে তোমাকে কি করতে হবে, আলু গাছ তুলে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। তারপর হচ্ছে বোর্দো মিক্সচার আছে, বিভিন্ন রকম অ্যামোনিয়াম সালফেট আছে, এগুলো স্প্রে করতে হবে। সেই সমস্ত সব কথাবার্তা বইয়ের মধ্যে আছে। এটার একটা নোট করবা সুন্দর করে, HW লেখো, এবং নোটটা করবা আজকে রাতে যে ক্লাস করবো না তার আগেই, তা না হলে আবার জায়গা খালি রাখা নিয়ে ঝামেলা লাগবে। কারণ লাইকেন যখন শুরু করব
তার আগে এই নোটটা করতে হবে। কতটুকু জায়গা লাগবে তা এখন না আলোচনা করলে, না লিখলে বুঝতে পারবে না। তাহলে এটা আজকে হোমওয়ার্ক করে ফেলবা, রাতের ক্লাস হবে 9টা, তার আগে। আলুর লেড ব্লাইট রোগের কারণ, লক্ষণ, বিস্তার, দৈহিক গঠন, জীবাণুটার স্যার রোগ রাতে তো এইটাই শেষ করবেন, এই চ্যাপ্টারটা, নাকি নতুনটাও শুরু করবেন? লাইকেনটা শেষ করব, রাতে লাইকেন শেষ করব। ছত্রাকের এই টার্মটা হোমওয়ার্ক করো, রাতে লাইকেনটা শেষ করলে পরের দিন যেমন ওরা প্রাণীবিজ্ঞান ধরবে, তোমরাও প্রাণীবিজ্ঞান ধরতে পারবা। ওরা তো আগামীকালকে প্রাণীবিজ্ঞান ধরবে, তাহলে তোমরা পিছিয়ে গেলে না। দেখো আজকে রাতে চ্যাপ্টার শেষ করতে হলে রাতে একটা ক্লাস দিব, 9টায় থাকবা সবাই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।